25শে বৈশাখের টক শো। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নারী চরিত্রগুলি আজকের সামাজিক প্রেক্ষাপটে কেমন জীবন্ত হয়ে উঠেছে তাই দেখিয়েছেন কবি রাকা দাশগুপ্ত তার হে নূতন কবিতায়। কবিতাটির নাট্যরূপ দিয়েছেন মৌলি বসু। এই নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ নারী চরিত্র সুধা, নন্দিনী, কমল, মৃণাল, বিমলা, সুদর্শনা নিজের নিজের মহিমায় স্বমহিমান্বিত। লেখক এই নাটকের মাধ্যমে রবীন্দ্রনাথের সৃষ্টি নারীদের সাথে আজকের যুব সমাজকে পরিচিত করতে চেয়েছেন। মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্কমণ্ডলী। অনুষ্ঠান তখনও শুরু হয়নি। সঞ্চালক সবাইকে প্রস্তুত করে তুলতে ব্যস্ত। হঠাৎ সুধা জিজ্ঞেস করলো, ও কখন জাগবে? আমি যে ওর জন্য ফুল এনেছি, ওর হাতে কি দিতে পারবো না? ও যখন জাগবে তখন তোমরা ওকে একটি কথা কানে কানে বলে দিও, বলো যে সুধা তোমাকে ভোলেনি। ওধার থেকে তাই শুনে হেসে উঠল নন্দিনী। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে আমার রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে, আর সেই ছুটি কি করে মধুতে ভরে তার জবাব রঞ্জনকে দেখলেই পাবে। সে সে বড় সুন্দর। আমি তোমাকে বলছি রাজা, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে, কিছুতেই ওকে ঠেকাতে পারবে না। পাশ থেকে বিমলা কেমন অবাক হয়ে বলে উঠল, আমাকে কি বিধাতা আজ একেবারে নতুন করে সৃষ্টি করলেন? তার এতদিনকার অনাদরের শোধ দিয়ে দিলেন। যে সুন্দরী ছিল না সে সুন্দরী হয়ে উঠল, যে ছিল সামান্য সে নিজের মধ্যে সমস্ত বাংলাদেশের গৌরবকে প্রত্যক্ষ অনুভব করলে। সন্দীপ বাবু তো কেবল একটি মাত্র মানুষ নন, তিনি যে একলাই দেশের লক্ষ লক্ষ চিত্তধারার মোহনার মতো। তাই তিনি যখন আমাকে বললেন মৌচাকের মক্ষীরানী, তখন সেদিনকার সমস্ত দেশ সেবকদের স্তবগুঞ্জন ধ্বনিতে আমার অভিষেক হয়ে গেল। এরপরে আমাদের ঘরের কোণে আমার বড় জায়ের নিঃশব্দ অবজ্ঞা আর আমার মেজ জায়ের পরিহাস স্পর্শই করতে পারলে না। মঞ্চের এদিকে তখন দুই সখীর গল্প শুরু হয়েছে। ইন্দুমতি ডাকছিল, কমল দিদি, ও কমল দিদি। কি ইন্দু, আর দেরি করো না। কেন? কি করতে হবে বল না। এবার কাব্যশাস্ত্র মতে কমলকে বিকশিত হয়ে উঠতে হবে যে। কেন বলতো? খড়খড়ের ফাঁক দিয়ে যার অরুণ রেখার আভাস পাওয়া যাচ্ছিল সেই দিনমণি উঠে পড়েছেন তোমার ভাগ্য গগনে। তুই খবর পেলি কোথা থেকে? স্বয়ং দিনমণির কাছ থেকে। একটু স্পষ্ট ভাষায় কথা ক। আমার চেয়ে ঢের বেশি অস্পষ্ট ভাষায় যিনি কাব্য রচনা করেন সেই কবি স্বয়ং এই ঘরে পরিদৃশ্যমান হয়েছিলেন। কি কারণে? তোমার উপর করক্ষেপ করবার দাবি জানিয়ে যেতে। এতদিন যিনি ছিলেন তোমার কানের সোনা, এখন তিনি হবেন তোমার নয়নের মণি। বাবার কাছে স্বয়ং দরবার জানিয়ে গেছেন। তোমার মনের মানুষ এখন থেকে তোমারই মনের মানুষ হবার উমেদার। কথাবার্তা সব ঠিক হয়ে গেছে। সুখবর কিনা বলো দিদি? এখনো বলবার সময় হয়নি। সে কি বলিস কি ভাই? কাব্যের চেয়ে কবির দাম বেশি নয়? দামের তুলনা করব কি করে? দুটো জিনিস এক জাতের নয়। যেমন মধু আর মধুকর। সে কথা জানি। যেমন বাঁশ আর বাঁশি। বাঁশি যেরকম বাজে, বাঁশ ঠিক তার বিপরীত ভাবে বাজতে পারে। উল্টো দিক থেকে ভেসে এলো মৃণালের কণ্ঠস্বর, আমি আর তোমাদের 27 নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না, কারণ আমি বিন্দুকে দেখেছি। সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি। আর আমার দরকার নেই।
তোমাদের গলিকে আর আমি ভয় করি নে। আমার সম্মুখে আজ নীল সমুদ্র, আমার মাথার উপর আষাঢ়ের মেঘপুঞ্জ। তোমাদের অভ্যাসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে। ক্ষণকালের জন্য বিন্দু এসে তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা ছিন্ন করে দিয়ে গেল। আমি বাঁচলুম। সেখানে আরো দুই সখী নিভৃত আলাপে মগ্ন। নলিনীকে জিজ্ঞেস করছে চারু, ভাই নেলি, তোর কি হয়েছে বলতো? মরণ দশা। না, ঠাট্টা নয়, তোকে কেমন একরকম দেখছি। কি রকম বলতো? তা বলতে পারবো না। রাগ না অনুরাগ না বিরাগ, তোর ভাব দেখে কিছুই বোঝবার জো নেই। কেবল এইটুকু বুঝি তোর ঈশান কোণে যেন মেঘ উঠেছে। শিলাবৃষ্টি না জলবৃষ্টি না ফাঁকা ঝড়, কি আন্দাজ করছিস বলতো? তোমার আলিপুরের ওয়েদার রিপোর্ট ভাই আমার হাতে নেই। আজ পর্যন্ত তোমাকে বুঝেই উঠতে পারলাম না। তবে বুঝিয়ে দি কেন মন চঞ্চল হয়েছে, ধৈর্য রাখতে পারছি নে। ওরে পুত্তুলাল, ডেকে দে তো, লাল বাজার থেকে কে চিঠি নিয়ে এসেছে। মিস্টার নন্দীর চিঠি। কি লিখেছে? সে আমার গোপন কথা শুনে যাও সখী, ভেবে না পাই বলবো কি সে আমার গোপন কথা। হ্যাঁ ভাই বল, ভাই বল, কিন্তু সাদা কথায়। অবস্থা গতিকে সাদা কথা যে রাঙা হয়ে ওঠে। প্রাণ যে আমার বাঁশি শোনে নীল গগনে গানে হয়ে যায়, নিজের মনে যাহাই বকি শুনে যা ও সখী। এসবের ভেতরেই হরতনীকে একলা উদাস ভাবে বসে থাকতে দেখে সঞ্চালক জানতে চাইলেন তার বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বল কে, আমি হারিয়ে গেছি। তাই শুনে ইস্কাবুনি আর টেক্কানি হৈ হৈ করে উঠল। ভাই, এ কি হলো বলো তো এই তাসের দেশে? ওই বিদেশিরা কি খ্যাপামির হাওয়া নিয়ে এলো? মনটা কেবলই টলমল করছে। হ্যাঁ ভাই ইস্কাবনি, আর দুদিন আগে কে জানতো তাসেরা আপন জাত খুইয়ে ঠিক যেন মানুষের মতো চালচলন ধরবে। ছি ছি, কি লজ্জা। বলো তো ভাই, মানুষপনা এ যে অনাচার। এ কিন্তু শুরু করেছে তোমাদের হরতনী। দেখিসনি আজকাল ওর চলন ঠিক থাকে না, একেবারে হুবহু মানুষের ভঙ্গি। কার পাশে কখন দাঁড়াতে হবে তারও সমস্ত ভুল হয়ে যায়। পাড়ায় ঢিঢি পড়ে গেছে। তাসের দেশের নাম ডোবালে। 25শে বৈশাখের টকশো। সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছে জয়। কিন্তু তেমন কিছুই হয়নি। মঞ্চের এক পাশ অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই সুরঙ্গমাকে বলে উঠলেন, আলো, আলো কই? এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? রানীমা, তোমার ঘরে ঘরেই তো আলো জ্বলছে, তার থেকে সরে আসবার জন্য কি একটা ঘরেও অন্ধকার রাখবে না? কোথাও অন্ধকার কেন থাকবে? তাহলে যে আলোও চিনবে না, অন্ধকারও চিনবে না। তুই যেমন এই অন্ধকার ঘরের দাসী, তেমনই তোর অন্ধকারের মতো কথা। অর্থই বোঝা যায় না। বলতো এ ঘরটা আছে কোথায়? কোথা দিয়ে এখানে আসি, কোথা দিয়ে বেরোই? প্রতিদিনই ধাঁ ধাঁ লাগে। এই ঘর মাটির আবরণ ভেদ করে পৃথিবীর বুকের মাঝখানে তৈরি। তোমার জন্যেই রাজা বিশেষ করে করেছেন। তার ঘরের অভাব কি ছিল যে এই ঘরটা বিশেষ করে করেছেন? আলোর ঘরে সকলেরই আনাগোনা, এই অন্ধকারে কেবল একলা তোমার সঙ্গে মিলন। না না, আমি আলো চাই। আলোর জন্য অস্থির হয়ে আছি।
তোকে আমি আমার গলার হার দেবো সুরঙ্গমা, যদি এখানে একদিন আলো আনতে পারিস। আমার সাধ্য কি মা? যেখানে তিনি অন্ধকার রাখেন, আমি সেখানে আলো জ্বালবো। তারই মধ্যে ভেসে এলো নীরবালার গান। কে যাবি পারে ওগো তোরা, কে যাবি পারে ওগো তোরা, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, আমি তোরি নিয়ে বসে আছি নদী কিনারে, কে যাবি পারে ওগো তোরা। লাবণ্য একটু ভেবে আবৃত্তি করে উঠল। তোমারে দিন সুখ মুক্তির নৈবেদ্য গেনু রাখি, রজনীর শুভ্র অবসানে কিছু আর নাই বাকি, নাই কো প্রার্থনা, নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি, নাই অভিমান, নাই দিনকান্না, নাই গর্ব হাসি, নাই পিছু ফিরে দেখা, শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি, আমার মহৎ মৃত্যু আনি। একটা কথা তোমাকে বলি মিতা, আর কোনো দিন বলবো না। তোমার সঙ্গে আমার যে অন্তরে সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশমাত্র দায় নেই। আমি রাগ করে বলছি নে, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি, আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখবার কিছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা, বাইরের ছায়া তাতে পড়বে না। পাশ থেকে ভেসে এলো কুমুর শান্ত গম্ভীর স্বর। দাদা, আমাকে ওরা ইচ্ছে করে দুঃখ দিয়েছে তা মনে করো না। আমাকে সুখ ওরা দিতে পারে না, আমি এমনি করেই তৈরি। আমিও তো ওদের পারবো না সুখী করতে। যারা সহজে ওদের সুখী করতে পারে, তাদের জায়গা জুড়ে কেবল একটা না একটা মুশকিল বাঁধবে। তাহলে কেন এই বিড়ম্বনা? সমাজের কাছ থেকে অপরাধের সমস্ত লাঞ্ছনা আমি একলা মেনে নেব। ওদের গায়ে কোনো কলঙ্ক লাগবে না, কিন্তু একদিন ওদেরকে মুক্তি দেব, আমিও মুক্তি নেব। চলে আসবই, তুমি দেখে নিও। মিথ্যে হয়ে মিথ্যের মধ্যে থাকতে পারবো না দাদা। আমি ওদের বড় বউ, তার কি কোনো মানে আছে যদি আমি কুমু না হই? মালতী এসে জিজ্ঞেস করল, তুমি শ্রীমতী? হ্যাঁ গো, কেন বলো তো? প্রতিহারি পাঠিয়ে দিলে তোমার কাছে গান শিখতে। প্রাসাদে তোমাকে এর আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, নতুন এসেছি গ্রাম থেকে। আমার নাম মালতী। কেন এলে বাছা? সেখানে কি দিন কাটছিল না? ছিলে পূজার ফুল হয়ে, দেবতা ছিলেন খুশি, হবে ভোগের মালা, উপদেবতা হাসবে। ব্যর্থ হবে তোমার বসন্ত। গান শিখতে এসেছো, এইটুকুই তোমার আশা? সত্যি বলবো, তার চেয়ে অনেক বড় আশা। বলতে সংকোচ হয়। ও বুঝেছি, রাজরানী হবার দুরাশা। পূর্বজন্মে যদি অনেক দুষ্কৃতি করে থাকো তো হতেও পারো। বনের পাখি সোনার খাঁচা দেখে লোভ করে যখন তার ডানায় চাপে দুষ্ট বুদ্ধি। যাও যাও, ফিরে যাও, এখনো সময় আছে। কি তুমি বলছো দিদি? ভালো বুঝতে পারছি নে। মনে হচ্ছে তুমি আমাকে কিছুই বোঝোনি। তবে স্পষ্ট করে বলি, শুনেছি একদিন ভগবান বুদ্ধ বসেছিলেন এই আরামবনে অশোকতলায়। মহারাজ বিম্বিসার নাকি সেইখানেই বেদি করে দিয়েছেন। হ্যাঁ সত্য। রাজবাড়ির মেয়েরা সন্ধ্যাবেলায় সেখানে পূজা দেন।
আমার যদি সে অধিকার না থাকে, আমি সেখানে ধুলাঝাড় দেব, এই আশা করে এখানে গায়িকার দলে ভর্তি হয়েছি। এসো এসো বোন, ভালো হলো। রাজকন্যাদের হাতে পূজার দীপে ধোঁয়া দেয় বেশি, আলো দেয় কম। তোমার নির্মল হাত দুখানির জন্য অপেক্ষা ছিল। মঞ্চের সিঁড়িতে আনমনা বসেছিল প্রকৃতি। মা এসে তাকে ডাক দিল। প্রকৃতি, ও প্রকৃতি! কি জানি কি হলো মেয়েটার, ঘরে দেখতেই পাইনি। এই যে মা, এখানেই আছি। কোথায়? এই যে কুয়োতলায়। আশ্চর্য করলি তুই। বেলা গেল দুপুর পেরিয়ে, কাঠ ফাটা রোদ, মাটি উঠেছে তেতে, পা ফেলা যায় না। ঘরে জল কোন সকালে তোলা হয়ে গেছে। পাড়ার মেয়েরা সবাই জল নিয়ে গেল ঘরে। ওই দেখ, ঠোঁট মেলে গরমে কাক ধুঁকছে আমলকি গাছের ডালে। তুই এই বসেখের রোদ পোয়াচ্ছিস বিনি কাজে? পুরাণ কথা শুনেছি, উমা তপ করেছিলেন ঘর ছেড়ে বাইরে রোদে পুড়ে। তোরও কি তাই হলো? হ্যাঁ মা, তপ করছি তো বটে। অবাক করলে। কার জন্যে? যে আমাকে ডাক দিয়েছে। কিসের ডাক? আমার মনের মধ্যে বাজিয়ে দিয়ে গেছে, জল দাও। পোড়া কপাল, তোকে বলেছে জল দাও? কে শুনি? তোর আপন জাতের কেউ? তাই তো বললেন, তিনি আমার জাতেরই। জাত লুকোসনি? বলেছিলি যে তুই চণ্ডালিনী। বলেছিলেন, তিনি বললেন মিথ্যে কথা। তিনি বললেন, শ্রাবণের কালো মেঘকে চণ্ডাল নাম দিলেই বা কি, তাতে তার জাত বদলায় না, তার জলের ঘোচে না গুণ। তিনি বললেন, নিন্দে করো না নিজেকে, আত্মনিন্দা পাপ, আত্মহত্যার চেয়েও বেশি। এমন সময় সেই মানুষটা এসে পৌঁছলেন সভাকক্ষে। উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো। আবির্ভাব, 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 আবির্ভাব। এই যে আবির্ভাব, এ তো আগমন নয়, এই যে আবির্ভাব। রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, জল দাও, আমায় জল দাও, জল দাও, আমায় জল দাও, জল দাও, আমায় জল দাও, জল দাও, আমায় জল দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবর এলো মুক্ত ধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোপায়। দর্ভক পল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে নেমে এলো সুধা, নন্দিনী, বিমলা, কুমু, নীরবালা, লাবণ্য, সুদর্শনা, সুরঙ্গমা, ইন্দু, কমল সবাই। দর্শক আসন থেকে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে গেয়ে উঠল। দেখা জন্মের প্রথম শুভক্ষণ, এতক্ষণ শুনলেন টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামার শ্রুতি থেকে বেতারের সপ্তম ব্যাচের ছাত্রছাত্রীদের উপস্থাপনায় মৌলি বসুর নাটক 25শে বৈশাখের টক শো। পরিচালনায় উর্মিমালা বসু, অভিনয় শম্পা দাস, সুস্মিতা মণ্ডল, শোভনা মুখার্জি, চন্দনা অধিকারী,
সুস্মিতা দে, সুবিনীতা পাল, পাপিয়া পান্ডা, ঝুমকা ব্যানার্জি, সবিতা আউন, নির্ঝরিণী গুপ্ত, সৌমিত্র গুপ্ত, রথীন্দ্রনাথ ঘোষ, তরুণ চন্দ্র, শর্মিলা মিত্র। সঞ্চালনায় আহেলি মসিদ, আবহ এবং সম্পাদনা তুনির চ্যাটার্জি, প্রচার গ্রে অ্যান্টেনা, প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা।